গভীর রাত। গ্রামের ভাঙাচোরা রাস্তায় এক যুবক ধুলোয় ভিজে হাঁটছে, কাঁধে ছোট্ট ব্যাগ, মুখে ক্লান্তির রেখা, তবুও চোখে অদ্ভুত শান্তি। এ যেন বহুদিনের স্বপ্নের পথ চলা। সে রাজ বহু বছর বিদেশে ছিল, ঘাম ঝরিয়ে উপার্জন করেছে, জীবনে যা অর্থ কামাই করেছিল সবকিছুই তার পরিবারকে দিয়েছে। কিন্তু তার পরিবার যখনই তাকে ফোন করত, তার খোঁজখবর না নিয়ে শুধু বলতো যে এই মাসে এত টাকা পাঠিয়ে দিও। কখনো তাকে জিজ্ঞেস করেনি সে খেয়েছে কিনা, সে ভালো আছে কিনা। এতদিন বিদেশে থেকে সে ক্লান্ত হয়ে গেছে, তাই আজ হঠাৎ করে বাড়ি ফিরেছে কাউকে কোনো খবর না দিয়েই। রাত জানতো সে যদি তার বাড়িতে বলতো নিজের গ্রামে ফিরে আসার কথা, তাহলে তাকে কেউ আসতে বলবে না। রাজের চোখে ভাসছিল শৈশবের উঠোন, আম গাছের ছায়া আর দোতলা পুরনো বাড়ি। কতদিন পর ঘরের সামনে দাঁড়ালাম, মা নিশ্চয়ই খুশি হবে, বাবা হয়তো রাগ করবে, কিন্তু তাতে কি, আমি আর ফিরবো না বিদেশে, এই মাটিতেই থাকবো। বাড়ির ফটকে পা রাখা মাত্র ঘরের আলো জ্বলে উঠল। সবাই ভেবেছিল হয়তো চোর এসেছে। ভাই সোহেল ছুটে বেরিয়ে এসে থমকে গেল। এ কি রাত? রাজ হাসলো ক্লান্ত চোখে। রাজের ভাই তার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। হ্যাঁ রে ভাই, আমি এসেছি হুট করেই। চিৎকার শুনে মা, বাবা, বোন, রিমি সবাই বেরিয়ে এলো। মা ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরল। আমার রাজ, তুই না বলেই এইভাবে চলে আসলি? কেমন আছিস? এত শুকাচ্ছিস কেন? নিশ্চয় ঠিক মতন খাওয়া দাওয়া করিস না? রাজ চোখ নামিয়ে বলল, ভালো আছি মা, অনেকদিন হলো দেশে পড়তে মন চাইছিল, তাই চলে এলাম, আর বিদেশে থাকতে চাই না। রাজের কথাটা শুনতেই বাবার মুখ গম্ভীর হয়ে উঠল। রাজের ভাই বোন তার বাবার দিকে তাকিয়ে আছে। রাজের বাবা বলে উঠল, কি বলছিস? বিদেশে থাকতে চাস না মানে? তোর রোজগারের টাকাতেই তো আমাদের সংসারটা চলে, না জানিয়ে দেশে চলে আসছিস কেন? কমপক্ষে একটা বার তো আমাদের জানাতে পারতি যে তুই দেশে আসতেছিস। ছোট বোন রিমি কটাক্ষ করে বলল, হ্যাঁ দাদা, এখন তো আমরা ঠিকমতো চলতে পারবো না। তুই চলে আসায় টাকা আসা বন্ধ হয়ে গেল। আমার কত স্বপ্ন ছিল একটা ডায়মন্ডের হার কিনে নেওয়ার, কিন্তু এখন তো মনে হচ্ছে আমার সব স্বপ্ন ভেঙেই গেল। আমি তো কত আশা নিয়ে আছি, এই মাসে যা টাকা পাঠাইছি সেটা দিয়ে একটা দোকান ঘর খুলতাম। এখনো আমাদের অনেক জমি বন্ধক রাখা আছে, তোকে বিদেশ পাঠানোর সময় জমিগুলো বন্ধক রেখেছিলাম, সেগুলোই এখনো ছাড়াতে পারিনি। আর তুই কি না জানিয়ে দেশে চলে এলি? রাজ অবাক দৃষ্টিতে একে একে সবার মুখের দিকে তাকালো। যাদের জন্য বুক ভরে দেশে ফিরেছে তারা যেন আনন্দের বদলে ভয়ের খবর পেয়েছে। আমি দেশে থেকেই কিছু করব, বিদেশে আর ফিরতে চাই না। আর তোমাদেরকে যে আমি এতদিন এত টাকা পাঠালাম, সেগুলো তোমরা কি করলে? এখনো যদি জমি বন্ধক থাকে তো? সেই টাকা দিয়ে তো আমি একটা দোকান ঘর কিনেছি বাজারে। এত কথা বাদ দাও, আমাদের জন্য কি নিয়ে এসেছো সেটা বলো। এতদিন যা কামাই করেছি সবগুলো তো তোমাদেরকে দিয়ে এসেছিলাম। আসার সময় একজনের কাছ থেকে 20,000 টাকা ধার দেনা করে এসেছি। এখন তোমাদেরকে যে টাকাগুলো দিয়েছিলাম সেখান থেকে আমাকে 20,000 টাকা দেওয়া, আবার তো সেটা তাকে দিয়ে শোধ করে দেই। আমাদের কাছে আমাদের কাছে কোনো টাকা নেই, 20,000 টাকা তো দূরের কথা, 20টা টাকাও নেই। তাই বলছি কি, রাতটা থেকে আবার তুই সকালে বিদেশে চলে যাবি। বাবা, কি বলো এসব? 7 বছর ধরে তোমাদেরকে এত টাকা দিলাম, সেই সব টাকাগুলো তোমরা কি করলে? আর আমি বিদেশ যাব না? বিদেশে কত পরিশ্রম করতে হয় জানো? আমি দেশে থেকেই কিছু একটা করব। বাবা গর্জে উঠলেন, বোকামি করিস না, দেশে থেকে তুই কি করবি? বিদেশের টাকাই সংসারের ভরসা, কালোই আবার চলে যায়। মা চুপচাপ দাঁড়িয়ে, কিছু বলার নেই। তার চোখে অদ্ভুত দোটানা, একদিকে ছেলেকে কাছে পাওয়ার সুখ, অন্যদিকে সংসারের ভরণ পোষণের ভয়। রাজ মায়ের দিকে তাকিয়ে আসতে বলল, মা, তুমি অন্তত আমার পাশে থাকবে তো? মা চুপ, ঠোঁট কাঁপছে কিন্তু শব্দ বের হলো না। রাজের মা অঝরে কান্না করতেছে, না পারছে ছেলেকে কাছে টানতে আর না পারছে দূরে ঠেলে দিতে। এত বছর পর ছেলেটা বাড়িতে এলো, কিন্তু তার খোঁজ খবর কেউ নিচ্ছে না, শুধু টাকা আর টাকা। সোহেল হেসে ফেলল, হায় রে ভাই, বিদেশ ছেড়ে চলে আসছে, এখন ঘরে বসে খাবে বুঝি? বাবা, আমি বলি কি একে ফেরত পাঠিয়ে দেন। ঠিকই বলেছিস, আমাদের ঝামেলা বাড়িয়ে দিচ্ছে। পরিবারের সবার চোখে রাজ যেন অচেনা এক মানুষ। রাজ দাঁড়িয়ে রইল নিশ্চুপ, বুকের ভেতর ঝড় বইছে। সে ভেবেছিল ফিরে এলে সবাই খুশিতে ভেসে যাবে, অথচ পেল শুধু প্রশ্ন, অভিযোগ আর প্রত্যাখ্যান। তারপরও ক্লান্ত মুখে শুধু বলল, ঠিক আছে, আমি কিছু একটা করব, তবে বিদেশে আর ফিরবো না।
রাজের এই কথা শুনে তার বাবা কঠিন গলায় উত্তর দিলেন। দেখে নিব তোকে, যদি উপার্জন করতে না পারিস এই সংসারে তোকে জায়গা দেব না, এই আমি বলে দিলাম। আর আমার কাছে একটা টাকাও তুই পাবি না। এই কথার পর বাতাস ভারী হয়ে উঠল। ঘরে ফিরে গেল সবাই। মা শেষবার রাজের দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। রাজ দাঁড়িয়ে থাকলো ফাঁকা উঠোনে। মনে হলো চারপাশের দেয়ালও তাকে অবহেলা করছে। আকাশের তারা গুনতে গুনতে রাজ ফিস ফিস করে বলল, হয়তো ভুল করলাম। এভাবে ফিরে এসে ভেবেছিলাম 7টা বছর পর বাড়িতে ফিরবো, সবাই আমাকে কত আপন করে নেবে, কিন্তু না, এসে দেখলাম তারা শুধু টাকাকেই চেনে। আমাদের মতো প্রবাসীরা, তাদের কাছে টাকার মেশিন। টাকা আছে তো ভালোবাসা আছে, টাকা নেই তো ভালোবাসাও নেই। তার চোখে অশ্রু চিকচিক করল, কিন্তু ঠোঁটে আঁকড়ে রইল এক টুকরো দৃঢ় হাসি। রাতটা কোনোভাবেই কেটে গেল। রাজ রাতটা কাটিয়েছিল তাদের স্টোর রুমে। জঞ্জালে ভরপুর ছিল সেই স্টোর রুমটাও। ভোরবেলা উঠোনে শোরগোল। রাজের ফিরে আসার খবর আশেপাশের আত্মীয় স্বজনদের কানেও পৌঁছে গেছে। সবাই ভেবেছিল রাজ বিদেশে আরও বহু বছর থাকবে, টাকা পাঠাবে, সংসারের কষ্ট কিছুটা লাঘব হবে। কিন্তু হঠাৎ তার ফিরে আসা সবাইকে যেন বিভ্রান্ত করে দিল। রাজ উঠোনে বসে সকালে চা খাচ্ছে। মা এক কাপ চা দিয়ে আবার ভেতরে চলে গেলেন। তার মুখে অদ্ভুত দ্বিধা, সন্তানকে ফিরে পেয়ে আনন্দ, আবার সংসারের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা। বাবা গম্ভীর মুখে হেঁটে আসলেন। শোন রাজ, তুই হুট করে দেশে চলে এলি, সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। তোকে তো বলছিলাম 2-3 বছর কষ্ট কর, তারপরে চিরতরে দেশে ফিরে আয়, কিন্তু তুই মাঝপথেই সব ফেলে চলে এলি। রাজ শান্ত গলায় উত্তর দিল, বাবা, আমি ক্লান্ত হয়ে গেছি। কতদিন মানুষের দেশে মানুষের মতো বাঁচিনি। আমি দেশে থেকেই কিছু একটা করব। বাবা কটমট করে তাকালেন, চোখে যেন হিংস্রতা। দেশে থেকে করবি মানে? এখানে তোকে কি কাজ দেবে? এখানে তো আর ডলার মেলে না, তোকে দিয়ে সংসার চলবে না। বিদেশেই তোর জায়গা। দেশে থেকে যে টাকা ইনকাম মাসে করবি, সেটা থেকে তুই বিদেশে একদিনেই কাজ করে ফেলবি। তোরও দিনকাল ভালো চলবে, আর আমাদেরও ভালো চলবে। এবার ভাই সোহেল এগিয়ে এসে হেসে বলল, হ্যাঁ বাবা, একদম ঠিক বলেছেন। আমরা সবাই তোকে ভরসা করে ভালোভাবে খাচ্ছি, পড়াচ্ছি। এখন যদি তুই বিদেশ না যাস, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। চারিদিকে কত ঋণ পড়ে আছে, বোনটার বিয়েও ভালো কোনো জায়গায় দিতে হবে। রিমি বিরক্ত মুখে যোগ করল, হ্যাঁ, এখন তো কলেজের পড়াশোনাও আছে, টাকা ছাড়া সব আটকে যাবে। দাদা, তুমি না গিয়ে খুব ভুল করেছো। রাজ মাটির দিকে তাকিয়ে চুপ করে রইল। তার বুকের ভেতর কেমন জানি ব্যথা চেপে বসেছে। এতদিন ভেবেছিল পরিবার তাকে খুশি মনে বুকে টেনে নেবে, অথচ এখানে সবাই শুধু টাকা পয়সার হিসেব করছে। রাজ আস্তে বলল, তোমরা শুধু টাকার জন্য আমাকে চাও? আমি কি তোমাদের ছেলে না, ভাই না? আমি কি তোমাদের কাছে শুধুই টাকার মেশিন বাবা? কথাটা শুনে বাবার গলা আরো কঠিন হয়ে গেল। অবশ্যই ছেলে, অবশ্যই ভাই, কিন্তু ছেলে ভাই যদি সংসারে বোঝা হয়ে দাঁড়ায়, তাহলে সেই সম্পর্ক টিকিয়ে রাখার কি মানে? এখন বড় হয়েছিস, নিজে কাজ করতে পারিস, দেশে থেকে কি কাজ করবি বল? নিজের ভালো চাস, পরিবারে যদি ভালো চাস, তাহলে বিদেশ চলে যায়। এই কথাটা রাজকে ভেতর থেকে ভেঙে দিল। সে মায়ের দিকে তাকালো। মা, তুমি কিছু বলছো না কেন? মা ফিসফিস করে বললেন, তুই আমার সন্তান রাজ, কিন্তু সংসারের কষ্টেও কম নয় রে। তোর বাবার কথাও মিথ্যে নয়। এই বয়সে তোর বাবা তো আর কামলা করে তোকে খাওয়াতে পারবে না। বাবা, তুই আবার বিদেশেই চলে যা। রাজের চোখে জল টলমল করে উঠল। সে চায়ের কাপের দিকে তাকিয়ে হালকা হাসি দিল। ঠিক আছে, আমি তোমাদের কিছু প্রমাণ করব। তবে বিদেশে আর ফিরবো না। বিদেশে একটা দিন এক একটা বছরের মতো লাগে, আর কষ্ট সেটা তো বলার মতো না। বাবা হেসে উঠলেন ঠোঁট বাঁকিয়ে। দেখে নিব তুই কতটুকু পারিস। যদি উপার্জন করতে না পারিস, এই ঘরে একবেলা খাবারও পাবি না, আর থাকা তো দূরের কথা। সোহেল তার ছিল ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, এইবার বুঝবি দেশে থেকে আসল জীবন কেমন। এতদিন বিদেশে ছিলি, কতই না ভালো ছিলি, আর কাউকে কিছু না বলেই দেশে চলে এলি। এলি তো এলি, 2-1 দিন থেকে চলে যা। কিন্তু না, লাট সাহেব নাকি আর বিদেশ যাবে না। রিমি কটাক্ষ করে বলল, তাহলে ভালো করে ভেবে নাও দাদা, বিদেশ না গেলে কিন্তু আমাদের ভবিষ্যৎ শেষ। রাজ উঠে দাঁড়ালো, চোখে দৃঢ়তা ফুটে উঠল। আমার ভবিষ্যৎ আমিই করব। তোমাদের বোঝাতে হবে যে টাকা রোজগার শুধু বিদেশে গিয়ে হয় না। চারপাশে নীরবতা নেমে গেল। আমি জানতাম এটা আমার লড়াইয়ের শুরু।
দিন করতে লাগলো। আমি ভেবেছিলাম হয়তো বাবার রাগ কেটে যাবে, ভাই বোনরা মেনে নেবে, কিন্তু হলো ঠিক উল্টো। সকালে খাওয়ার টেবিলে আমি বসতেই সোহেল মুখ বাঁকিয়ে বলল, ওরে বাবা, এখন থেকে তো আমাদের খাওয়া কমে যাবে। এক গুণে 4 জনের খাবার এখন হলো 5 জনের। রিমি হাসি চেপে যোগ করল, না রে, 5 জন না, 4 জনই। কারণ দাদার জন্য আলাদা হাঁড়ি চড়বে। বাবা বলেছে দাদা তো সংসারের উপার্জন করছে না, তার জন্য আলাদা ঝামেলা করার দরকার নেই। মা চুপচাপ ভাত ডাল এনে দিলেন রাজের সামনে। তরকারি নেই, মাছ মাংস নেই। রাজ মায়ের দিকে তাকালো। মা আমার জন্য আলাদা রান্না করছো? মা মুখ নামিয়ে ফিসফিস করে বললেন, তোর বাবার আদেশ রাজ, আমি না পারলেও কিছু করার নেই। রাজ কিছু না বলে নিঃশব্দে ডাল ভাত খেতে লাগলো। অন্যদিকে তার ভাই বোনের প্লেটে মাছ আরও নানা রকমের সবজি। মাথার ভেতর যেন হাতুড়ির মতো বাজছিল বাবার কথা। উপার্জন করতে না পারলে একবেলা খাবারও পাবি না। রাতের বেলা রাজ উঠোনে বসেছিল। সোহেল পাশ দিয়ে যেতে যেতে ঠাট্টা করে বলল, কিরে ভাই, বিদেশে নাকি খুব কষ্ট করতি? এখন বুঝবি আসল কষ্ট কি জিনিস। দেশে একবেলা কেউ খাবারও দেয় না। রাজ শান্ত গলায় জবাব দিল, হ্যাঁ কষ্ট করেছি, কিন্তু মনে করেছিলাম ঘরে ফিরে শান্তি পাবো। কিন্তু এখন তো মনে হচ্ছে বিদেশ আর নিজের বাড়ির সমান। টাকা দিতে পারলে আপন, হয়তো রক্তটাও পর হয়ে যায়। সোহেল ব্যঙ্গ করে হেসে উঠল। শান্তি চাস? উপার্জন না করে সংসারে শান্তি আসে নাকি? স্বপ্ন দেখিস না। রিমি তখন পাশ থেকে বলে উঠল, দাদা, তুমি চাইলে আবার বিদেশ চলে যাও, আমাদেরও স্বস্তি হবে, তুমিও টাকা পাঠাতে পারবে। রাজ চুপ করে তাদের দিকে তাকালো। বুকের ভেতরটা ভারী হয়ে উঠছিল, কিন্তু সে উত্তর দিল না। সেদিন রাতে খাবার খেতে বসলে দেখলো তার থালায় শুধু ভাত আর সামান্য ডাল। মাংস মাছ সব গায়েব। রাজ বুঝতে পারল তাকে ইচ্ছে করেই আলাদা করে রাখা হচ্ছে। মা একবার কাছে এসে আসতে বললেন, রাজ, আমারও খারাপ লাগে, কিন্তু বাবার রাগ খুব, আমি কিছু করতে পারি না। রাজ মাথা নিচু করে বলল, তুমি দুঃখ করো না মা, আমি ঠিক আছি। ভেতরে ভেতরে রাজ ভীষণ কষ্ট পাচ্ছিল। যাদের জন্য এতদিন গায়ের রক্ত পানি করে বিদেশে কাজ করলো, তারাই কিনা তাকে এত অবহেলা করতেছে, ঠিকভাবে খেতে দিচ্ছে না। এত অবহেলা রাজের আর সহ্য হচ্ছে না, কিন্তু বাইরে থেকে তা প্রকাশ করলো না। সেই রাতে শুয়ে শুয়ে রাজ ভাবল, পরিবারের কাছে আমি শুধু টাকার মেশিন ছিলাম, ভালোবাসা ছিল না। এখন যদি আমি সত্যিই কিছু করে দেখাতে পারি, তবে বুঝবে বিদেশ ছাড়াও মানুষ বাঁচতে পারে। তার চোখে ঘুম এলো না। বাইরে চাঁদের আলো উঠোন ভরে রেখেছিল, আর রাজের মনে জন্ম নিচ্ছিল এক কঠিন সিদ্ধান্তের বীজ। সকালের হাওয়া তখনও কাঁচা। উঠোনে কলসি দিয়ে জল তুলছিল রিমি। সোহেল বারান্দায় দাঁড়িয়ে মোবাইল নিয়ে ব্যস্ত। রাজ চুপচাপ বসেছিল উঠোনের এক কোণে, চোখে ক্লান্তি, শরীরে ভগ্নতার ছাপ। ঠিক তখনই বাবা বেরিয়ে এলেন, হাতে লাঠি, চোখ মুখ রাগে গরম। ওই রাজ, তুই আবার বসে আছিস? সকাল সকাল কাজের বেলায় খালি অলস হয়ে ঘুরিস? বসে থাকলে কি খাবার এমনি এমনি জুটবে নাকি? কাজ করতে পারলে এই বাড়িতে থাকবি, আর নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। রাজ উঠে দাঁড়ালো, আসতে বলল, বাবা আমি কাজ করব, কিন্তু কি কাজ করব বলেন? বাবা হেসে উঠলেন তার ছেলের সুরে। কাজ করবে? তুই কি জমি চাষ করতে জানিস? গরু ছাগল দেখাশোনা করতে পারবি? বিদেশে গিয়েছিলি কেবল টাকা কামাতে, এখন এসে আরাম করে থাকতে এসেছিস? রাজ গম্ভীর মুখে বলল, আমি চেষ্টা করব বাবা, শুধু বিদেশে গিয়ে কামানোই জীবন নয়। আমি দেশে থেকে কিছু করতে চাই। আমিও চাই তোমরা সুখে শান্তিতে থাকো, কিন্তু তাই বলে আমার সুখ বিসর্জন দিয়ে ওই বিদেশের মাটিতে আমার যে থাকতে ইচ্ছে করে না। বিদেশে ঠিক মতো বসতেও দেয় না। আরাম তো সেটা সেই 7 বছর আগেই পেয়েছিলাম, আর যখন বিদেশে ছিলাম সেটা তো ভুলেই গিয়েছি। বাবা ধমক দিয়ে উঠলেন, চুপ, বড় বড় কথা শিখে এসেছিস বিদেশ থেকে। দেশে থেকে যদি কিছু করতে পারতিস, তবে তোদের মতো গরিবের ছেলেরা হাহাকার করতো না। আমি বলে দিচ্ছি, আজ থেকে তোকে আলাদা করে খেতে হবে। সংসারের পয়সা তুই খরচ করতে পারবি না। সোহেল পাশ থেকে হেসে উঠল, বাবা ঠিকই বলেছেন, দাদার আলাদা থালা বাসন হওয়া উচিত। এমনি এমনি তো আর ওকে বাসায় বসিয়ে খাওয়ানো যায় না। এতদিন না হয় বিদেশে কাজ করে টাকা পাঠাইতো, তাই একটু ভালো ব্যবহার করেছিলাম, কিন্তু এখন যেহেতু টাকাও পাবো না, তো ভালো ব্যবহার করে কোনো লাভ নেই। রিমি যোগ করলো, আমাদের পড়াশোনা, সংসারের সব খরচ দাদা তো আর চালাচ্ছে না, তবে ওর জন্য আমরা কেন কষ্ট করব? আমার তো মন চাচ্ছে ওকে এখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেই, কিন্তু দাদা বলে
কিছুই করছি না। রাজ চুপ করে সবার কথা শুনছিল। বুকের ভেতর যেন দাউ দাউ করে আগুন জ্বলছে, তবুও সে শান্ত থাকার চেষ্টা করলো। রাজ আস্তে বলল, বাবা, আমি সত্যিই চেষ্টা করব, আমাকে কিছুটা দিন সময় দিন। বাবা আরেক ধাপ এগিয়ে এসে গর্জে উঠলেন, সময়? সংসারে ভাত ফুটকে খেয়ে তুই সময় চাইছিস? মনে রাখিস, আমি তোকে আর ভাত দেব না। নিজের যোগ্যতা উপার্জন করিস, তারপর খাস। কথাটা বলে বাবা লাঠি ঠুকতে ঠুকতে ভেতরে চলে গেলেন। উঠোনে নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। মা বারান্দার আড়াল থেকে সব দেখছিলেন, তার চোখ ভিজে উঠছিল, তবুও তিনি কিছু বলতে পারলেন না। রাজ মায়ের দিকে তাকিয়ে শুধু বলল, তুমি চিন্তা করো না মা, আমি ক্ষুধায় মরবো না। আমি একদিন প্রমাণ করব। তবে আমি মানুষ চিনতে বড্ড ভুল করে ফেলেছি। যাদের জন্য 7টা বছর ধরে বিদেশের মাটিতে ঘাম ঝরিয়েছিলাম, আজ তারাই কিনা আমাকে খেতে দিতে চাচ্ছে না, বাড়িতে থাকতে দিতে চাচ্ছে না। সেদিন রাতে খাবার টেবিলে রাজের থালা একেবারেই ফাঁকা ছিল, শুধু ভাত আর 1 চামচ ডাল, মাছ মাংস সবার জন্য, কিন্তু তার জন্য কিছুই নেই। রাজ থালা টেনে নিল, শান্তভাবে খেতে শুরু করলো। চোখে কোনো অভিমান নেই, শুধু একরাশ দৃঢ়তা। সোহেল ঠাট্টা করে বলল, কি দাদা, এইবার বিদেশের ডলার ছাড়া দেশের ভাত খেতে কেমন লাগছে? রাজ হাসলো হালকা করে। ভাতের স্বাদ সবসময় ভালো, তবে আমি প্রমাণ করব ডলার ছাড়াও বেঁচে থাকা যায়। মায়ের চোখ ভিজে উঠল, কিন্তু কিছু বললেন না। সেই রাতে রাজ উঠোনে শুয়ে আকাশের তারা দেখছিল, মনে মনে শপথ নিল, এভাবে অপমানিত হয়ে বাঁচা যাবে না। হয়তো সময় এসেছে নতুন পথ খোঁজার। চোখ বুঝতেই মনে হলো তার ভিতরে জন্ম নিচ্ছে বিদ্রোহী এক আগুন। দিনগুলো যেন একই রকম ভাবে কাটতে লাগলো। সকাল বিকাল রাজকে উপেক্ষা, অপমান, ঠাট্টা, বিদ্রুপ শুনতে হয়। মা মাঝে মধ্যে লুকিয়ে একটু ভালো খাবার দিতে চাইতেন, কিন্তু বাবার ভয়ে পারতেন না। সেদিনটা ছিল অন্যরকম। দুপুরে সবাই খেতে বসেছে, রাজের সামনে রাখা হয়েছে শুধু ভাত আর ডাল। মাছ মাংস সবাই ভাগ করে নিল, অথচ তার দিকে কেউ ফিরেও তাকালো না। রাজ শান্ত গলায় বলল, আমার জন্য কিছু রাখোনি? বাবা কটমট করে তাকালেন। তুই সংসারে ভাত ফুটকে খাস, আবার চাহিদা বাড়াচ্ছিস? ভাত আছে, সেটাই যথেষ্ট। বিদেশে যদি না যাস, তবে এটাই তোর খাবার। সোহেল হেসে উঠল, এইবার তোকে আসলেই বোঝা মনে হচ্ছে। এতদিন আমি হলে তো হয় বিদেশ চলে যেতাম, নয়তো নদীতে ডুব দিয়ে মরে যেতাম, কিন্তু তোর মতো নির্লজ্জ ছেলে আর একটাও দেখিনি। রিমি যোগ করল, আমাদের ভবিষ্যৎ শেষ করে দিয়ে এখন নিজেই বসে আরাম করতে চাইছো, তাই না? ভাত যে পাচ্ছ এটাই তো অনেক। আসছে মাছ মাংস খাবে। রাজের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে আর একটাও শব্দ উচ্চারণ করল না, ভাত খাওয়া বাদ দিয়ে চুপচাপ থালা সরিয়ে দিল। এসব কথা শোনার পর কারবা গলা দিয়ে ভাত নামে। রাতে উঠোনে একা বসে তার চোখ ভিজে উঠল। মনে হলো এই ঘর আর এই ঘর নেই, দেয়ালগুলোও যেন তাকে অপমান করছে। মানির শব্দে এসে পাশে বসে ফিসফিস করে বললেন, রাজ, আমি তোকে থামাতে চাই না, কিন্তু সংসারের দায়ভার যে কত বড় তুই জানিস না? তুই আমাদের বড় ছেলে, দায়ভার তো তোকেই নিতে হবে। এতদিন বিদেশে ছিলি, কতই না ভালো ছিলি, তাও তো সবাই তোকে আপন ভাবতো। কিন্তু এখন দেখ, বাবা যতদিন সংসারে টাকা দিবি ততদিনই তুই আপন। ছেলেরা জন্মই হয় শুধু কর্ম করার জন্য, কর্ম নেই তো তাদেরও জন্ম বৃথা। তাই আমি বলি কি, তাড়াতাড়ি একটা কাজ খুঁজে নে, আর নয়তো বিদেশে চলে যা। রাজ মায়ের হাত ধরে বলল, মা, আমি যদি নিজের সম্মানই রাখতে না পারি, তবে সংসারের দায়ভার নিয়ে কি করব? আমাকে যেতে দে, একদিন ফিরবো, কিন্তু তখন আর কারো ভরসা নয়, নিজের যোগ্যতায়। মায়ের চোখে জল গড়িয়ে পড়ল। তিনি কিছু বলতে পারলেন না, শুধু মাথায় হাত বুলিয়ে দিলেন। চাইলেও তিনি রাজকে আটকাতে পারতেছেন না, আর না তার স্বামী সন্তানকে বোঝাতে পারছে না যে সেও তার ছেলে, তাকে কেন এত অবহেলা করতেছে। রাজের মা চুপচাপ কান্না করে চলে গেলেন। সেদিন ভোরবেলা পাখির ডাকের সাথে সাথে রাজ ছোট্ট ব্যাগটা কাঁধে নিল। উঠোনে দাঁড়িয়ে শেষবারের মতো বাড়ির দিকে তাকালো। রাজ ফিসফিস করে বলল, এই ঘর, এই উঠোন আমার জন্য নয়, তবে আমি ফিরবো একদিন। বাবা তখনও ঘুমোচ্ছেন। ভাই বোন নিজেদের ঘরে, মা বারান্দায় দাঁড়িয়ে নীরবে ছেলেকে দেখছিলেন। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু শব্দ বেরোলো না। রাজ ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে গেল। গ্রামের মাটির রাস্তা পেরিয়ে সে শহরের পথে হাঁটতে শুরু করলো। চোখে তখন শুধু একটাই সিদ্ধান্ত, আমি আর ভিখারির মতো বাঁচবো না। আমি প্রমাণ করব আমি বোঝা নই,
আমি কিছু করতে পারি। রাজ কোনোরকম একটা ট্রেনের টিকিট কেটে শহরের উদ্দেশ্যে রওনা দিল। পরনে পুরনো পোশাক, পায়ে ছেঁড়া ফাটলা চপ্পল, চুলগুলো উস্কো খুস্কো, দেখলে মনে হবে কোনো এক পাগল। ট্রেনটা এসে পৌঁছলো শহরের ভোরের আলোয়। শহরের চিত্রটা রাজের কাছে ছিল একেবারেই অচেনা। বড় বড় ভবন, ব্যস্ত মানুষ, শব্দ আর ভিড়ে ভরা রাস্তাগুলো যেন তাকে বলে দিচ্ছিল এখানে জায়গা পেতে হলে লড়াই করতে হবে। ছোট্ট ব্যাগ কাঁধে নিয়ে রাজ শহরের ভিড়ের মাঝে হেঁটে বেড়াচ্ছিল। পকেটে তেমন টাকা নেই। গ্রামের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে শুধু নিজের সম্মান আর স্বপ্ন বাঁচাতে। রাজ ভেবেছিল কোথা থেকে শুরু করবে। কাজ খুঁজে পাওয়া কি এত সহজ হবে? দুপুরের দিকে ক্লান্ত হয়ে সে এক পার্কের বেঞ্চে বসেছিল। গরম রোদ পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে। তখনই পাশ দিয়ে চকচকে গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামলো এক মেয়ে, আত্মবিশ্বাসে ভরপুর, চেহারায় অহংকার স্পষ্ট। সে নীলা, শহরের ধনী পরিবারের একমাত্র মেয়ে। নীলা পার্কের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে রাজের দিকে তাকালো। রাজের ছেঁড়া জামা, ধুলো মাখা মুখ দেখে ভ্রু কুঁচকে গেল তার। এই শোনো, এখানে বসে ভিখারির মতো কি করছো? রাজ শান্ত দৃষ্টিতে তাকালো। ক্লান্ত হয়ে বসেছিলাম, কাজ করছি। নীলা ঠোঁট বাঁকিয়ে হাসলো। কাজ? তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে দিন মজুরও তোমাকে নেবে না, কিন্তু চাইলে আমার বাসায় চাকরের কাজ পেতে পারো। রাজ এক মুহূর্ত চুপ রইল। অপমান লাগছিল, কিন্তু সে জানতো বেঁচে থাকতে হলে প্রথমে কিছু একটা ধরতেই হবে। রাজ শান্ত স্বরে বলল, আপনার বাসায় কাজ থাকলে আমি করব। নীলা অবাক হলো, ভেবেছিল ছেলেটা রেগে যাবে। তুমি সত্যিই রাজি? ভোর থেকে রাত অবধি কাজ করতে হবে, ঝাড়ু দেওয়া, থালা ধোয়া, বাজার করা সব। রাজ মাথা নেড়ে সম্মতি দিল। হ্যাঁ করব, কাজ ছোট বড় বলে কিছু নেই। নীলা কয়েক সেকেন্ড রাজকে লক্ষ্য করল। ছেলেটার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। নীলা ভ্রু তুলল। ঠিক আছে, আজ বিকেলে আমার বাড়িতে চলে এসো, ঠিকানা লিখে দিচ্ছি। সে ব্যাগ থেকে একটা কাগজ বের করে ঠিকানা লিখে দিল। রাজ সেটা নিল বিনা দ্বিধায়। নীলা গাড়িতে উঠিয়ে চলে গেল। রাজ কাগজটা হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। রাজ মনে মনে বলল, হয়তো এটাই নতুন শুরুর প্রথম ধাপ। কোনোরকম সময়টা কেটে গেল। সকাল থেকে এই পর্যন্ত রাজ এখনো কিছুই খায়নি, কারণ তার হাতে টাকা কড়ি নাই। এখানকার খাবারের জিনিস কিনতে হলে আকাশ সমান টাকা দিতে লাগে, যেটা তার কাছে নেই। তাই ক্ষুধার্ত পেটে বিকেলবেলা ঠিকানা ধরে রাজ পৌঁছে গেল লীলার বিশাল বাড়িতে। দোতলা অট্টালিকা, মার্বেল পাথরে ঘেরা বাগান, ঝকঝকে গেট, সব দেখে রাজের চোখে বিস্ময় ঝলমল করে উঠল। গেটে দাঁড়ানো প্রহরী জিজ্ঞেস করল। কোথায় যাবেন? রাজ শান্তভাবে উত্তর দিল। নীলা ম্যাডাম আমাকে চাকরির জন্য ডেকেছেন। প্রহরী অবাক হয়ে ভেতরে খবর দিল। কিছুক্ষণের মধ্যেই নীলা বেরিয়ে এলো। নীলা চোখ কুঁচকে বলল, ও, তুমি এসেছো? মনে করেছিলাম হয়তো ভয় পেয়ে আসবে না। রাজ হালকা হাসলো। ভয় নয়, আমি সুযোগ হারতে চাইনি। নীলা কিছুটা বিরক্ত মুখে বলল, তাহলে এসো ভেতরে, আজ থেকে শুরু করতে হবে। রাস্তার ব্যাগটা নামিয়ে ভেতরে পা রাখলো। এক নতুন অধ্যায় শুরু হলো, এক চাকর হয়ে এক অহংকারী মেয়ের বাড়িতে। কিন্তু নীলা জানতো না এই ছেলেটি একদিন তার জীবনে সব হিসেব পাল্টে দেবে। রাজের জীবনের একেবারে নতুন পর্বের শুরু হলো। গ্রামের ছেলে বিদেশ ফেরত, অথচ এখন শহরের এক ধনী বাড়িতে চাকরের পদে দাঁড়িয়েছে। নীলা রাজকে ভেতরে নিয়ে গেল। বিশাল ড্রয়িং রুম, দেয়ালে ঝলমলে ঝাড়বাতি, দামি সোফা, সবই রাজের কাছে অপরিচিত। নীলা হেঁটে গিয়ে এক করে থামল। শোনো, এখন থেকে তুমি এখানে কাজ করবে। সকাল 5টায় উঠবে, বাসন মাজবে, ঘর ঝাড়ু দেবে, বাজার আনবে, রান্নাঘরে সাহায্য করবে, সবই তোমার দায়িত্ব, বুঝেছো? রাজ শান্ত গলায় উত্তর দিল। জি বুঝেছি। নীলা অবাক হয়ে ভ্রু তুলল। এভাবে চুপচাপ রাজি হচ্ছ? তোমার মতো লোক তো সাধারণত তর্ক করে। তুমি কেমন মানুষ? আবার তোমার কোনো কুমতলব নেই তো? রাজ মৃদু হাসলো। আমি কাজ করতে এসেছি, তর্ক করতে নয়। আর ম্যাডাম, আমি তো নিজে যেচে আপনাদের এখানে কাজ করতে আসিনি। আপনি আমাকে অফার দিয়েছিলেন, তাই আমি সেটা গ্রহণ করছি। তাহলে আমার কুমতলব হলো কিভাবে? নীলা ঠোঁট বাঁকিয়ে হেসে নিল। ঠিক আছে, এখনই শুরু করো। রান্নাঘরে গিয়ে বাসন ধুয়ে দাও। রাজ ব্যাগ নামিয়ে কাজে নেমে পড়ল। হাতের আঙুলে ফোসকা পড়ছিল। বিদেশ থেকে এতদিন অফিসিয়াল কাজ করেছে, এমন শারীরিক পরিশ্রমে অভ্যস্ত নয়। কিন্তু মুখে কোনো শব্দ করল না।
বাড়ির অন্য চাকর বাকররা কৌতূহলী দৃষ্টিতে রাজকে দেখছিল। একজন বুয়া কাছে এসে আসতে বলল, আপনার চেহারায় তো চাকরের মতো ভাব নেই। কোথা থেকে এসেছেন? দেখে তো মনে হচ্ছে ভালো ফ্যামিলির ছেলে। তাহলে এই সব কাজ কেন করতেছেন আপনি? রাজ হেসে বলল, অনেক দূর থেকে, এখন শুধু কাজটা শিখতে চাই। বুয়া মাথা নেড়ে চলে গেল। সন্ধ্যার দিকে নীলা ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল। রাজ ক্লান্ত শরীর নিয়ে বাজারের ব্যাগ টেনে আনলো। নীলা কটাক্ষ করে বলল, কি কষ্ট হচ্ছে? মনে রেখো, আমি কোনো অজুহাত শুনতে চাই না। তুমি এখন আমার চাকর, আমি যেমন বলবো তেমনই করতে হবে। তোমার যতই কষ্ট হোক, আমার আজ্ঞা তোমার পালন করতেই হবে। আর যদি সেটা অমান্য করো, তাহলে এর পরিণতি খুব ভয়াবহ হবে। রাজ শান্ত চোখে তাকিয়ে উত্তর দিল, ঠিক আছে ম্যাডাম, আমি কাজ করব, যতই কষ্ট হোক না কেন। নীলা কিছুটা বিরক্ত হয়ে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে অদ্ভুত ধরনের মানুষ। এত কাজ দিচ্ছি অথচ কোনো প্রতিবাদ নেই। তুমি কি একেবারে অনুভূতিহীন? রাজ হালকা হাসল। না, আমি অনুভূতিহীন নই, শুধু মনে করি কাজ ছোট নয়। আমি যদি কিছু করতে পারি সেটাই আমার গর্ব। নীলা চুপ করে গেল। এক মুহূর্তের জন্য যেন তার বুক কেঁপে উঠল, কিন্তু অহংকারের দেয়াল আবার শক্ত করে তুলল। নীলা কড়া স্বরে বলল, ভালো কথা শুনতে চায় না। কাল ভোরে উঠে কাজ শুরু করবে। দেরি করলে আর চাকরি থাকবে না। রাজ মাথা নত করে সরে গেল। রাত গভীর হলো। রাজ ছোট চাকরদের ঘরে শুয়ে পড়ল। শরীর ক্লান্ত, হাত ব্যথায় ভরা, কিন্তু চোখে ঘুম নেই। সে মনে মনে বলল, এটা শুধু শুরু, সহ্য করতে হবে। আমার ভেতরের শক্তি কেউ জানে না, আমি প্রমাণ করব আমি কেবল একজন চাকর নই। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ল রাজের মুখে। সেই আলোয় ভেসে উঠল এক দৃঢ় মানুষ। সে নীরবে লড়াই করছে নিজের সম্মান আর ভবিষ্যতের জন্য। দিন গড়াতে লাগলো। রাজ এখন নীলার বাড়ির নিয়মিত চাকর। সকাল থেকে রাত পর্যন্ত ঘর মোছা, বাজার করা, রান্নাঘরের সাহায্য, সব কাজ চুপচাপ করে যাচ্ছিল। মাঝে মাঝে নীলাও তাকে নানানভাবে অপমান করে। রাজ সবকিছুই মাথা পেতে নেয়, কোনো প্রতিবাদ করে না। তবে ইদানিং একটা ব্যাপার নীলার চোখে পড়ল। প্রতিদিন সন্ধ্যা নামলেই রাজ অজানা কোনো অজুহাত দেখিয়ে বাইরে চলে যেত। কখনো বলতো বাজারে যাচ্ছে, কখনো বলতো একটু দরকার আছে, কিন্তু ফিরে আসতো অনেক রাতে, বেশ গম্ভীর মুখে। নীলা ভ্রু কুঁচকে ভাবল, একজন সাধারণ চাকর হঠাৎ করে প্রতিদিন বাইরে যায় কেন? এত বড় বাড়ির চাকরদের তো বাইরে যাওয়ার সময় পাওয়া যায় না। এখানে কিছু একটা গোপন রহস্য আছে। সেদিন সন্ধ্যায় রাজ দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে, হাতে ছোট্ট একটা ব্যাগ। নীলা সোফায় বসে কড়ার স্বরে বলল, এই শোনো, কোথায় যাচ্ছ? রাজ নীলার কথা শুনে একটু হক চুকিয়ে গেল। আমতা আমতা করে বলতে লাগলো, একটু কাজে যাচ্ছি ম্যাডাম। নীলা ভ্রু তুলল। কি কাজ? চাকরির আবার আলাদা কাজ থাকে নাকি? রাজ মৃদু হাসল। সব কথা বলা যায় না, তবে চিন্তা করবেন না, আমি কাল ভোরেই আবার কাজে লেগে যাব। আপনার কাজের কোনো ক্ষতি হবে না ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। নীলা বিরক্ত হয়ে দাঁত চেপে বলল, দেখো রাজ, মনে রেখো, তুমি এখানে চাকর। আমার অনুমতি ছাড়া কোথাও যাওয়ার নিয়ম নেই। কিন্তু তুমি প্রতিদিনই কোনো না কোনো অজুহাত দিয়ে ঠিকই চলে যাও। কি এমন কাজ যে তোমার প্রতিদিনই যেতে লাগে? রাজ নির্লিপ্ত মুখে উত্তর দিল, আপনার কাজের ক্ষতি আমি করব না, তবে এই যাওয়া আমার জন্য দরকার। আমি কোথায় যাই, কি করি সেটা আপনার না জানলেও চলবে। আসছি ম্যাডাম। কথা শেষ করে রাজ বেরিয়ে গেল। নীলা দাঁড়িয়ে রইল হতবাক হয়ে। বুকের ভেতর কেমন যেন অস্থিরতা কাজ করছিল। এই ছেলে আসলে কি? এত দৃঢ় চোখ, এত আত্মবিশ্বাস কোথা থেকে আসে? রাত প্রায় 12টা বাজে। রাজ ফিরে এলো নিঃশব্দে। তার চোখে অদ্ভুত ঝলক, যেন কোথাও থেকে যুদ্ধ করে এসেছে, কিন্তু শরীর ক্লান্তির কোনো চিহ্ন নেই। নীলা পরদিন সকালে কৌতূহলী হয়ে চাকরানিকে ডাকল। রাজ কোথায় যায় জানো? চাকরানি মাথা নাড়ল। না ম্যাডাম, আমরা কিছুই জানি না। তবে সে বাইরে গিয়ে ফিরলে তার চোখে আলাদা একটা আলো থাকে, মনে হয় সাধারণ কেউ নয়। নীলা চুপ করে গেল। মনের ভেতর কৌতূহলের সঙ্গে অজানা এক টান জন্ম নিতে লাগলো। সেদিন রাতে নীলা নিজের ঘরে বসে জানালা দিয়ে দেখল রাজ আবার বেরিয়ে যাচ্ছে। চাঁদের আলোয় রাজের মুখে দৃঢ়তা, শান্তি আর এক অদ্ভুত রাজকীয় ভাব ফুটে উঠেছিল। নীলা ফিসফিস করে বলল, রাজ, তুমি আসলে কে? তোমার ভিতরে কি লুকিয়ে আছে? তার অহংকারী মন প্রথমবারের মতো প্রশ্ন ভরে উঠল। নীলার কৌতূহল এখন তুঙ্গে।
প্রতিদিন সন্ধ্যায় রাজ কোথায় যায় সেটা জানার জন্য সে একদিন সিদ্ধান্ত নিল পেছন পেছন যাবে। সন্ধ্যা নামলেই রাস্তার ছোট্ট ব্যাগ কাঁধে নিয়ে বের হলো। নীলা চুপি চুপি গাড়ি নিয়ে একটু দূরে দাঁড়িয়ে রইল। রাত শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে ঢুকে গেল এক অভিজাত এলাকার মধ্যে। বড় বড় ভবন, উঁচু দালান আর ঝলমলে আলোয় ভরা জায়গা। সেখানে গিয়ে রাজ এক বিশাল কাচের বিল্ডিংয়ের ভেতরে ঢুকে গেল। নীলা বিস্ময় ফিস ফিস করে বলল, চাকররা আবার 5 তারা বিল্ডিংয়ে যায় নাকি? নাকি আমি ভুল দেখতেছি? এটা তো যেমন তেমন হোটেল না। এখানে তো বড় বড় লোকেরাও আসতে পারে না। তাহলে রাজের মতো একজন চাকর কিভাবে অনায়াসে ভিতরে ঢুকে গেল? সে গাড়ি পার্ক করে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। রিসেপশনে গিয়ে নাম জিজ্ঞেস করতেই এক কর্মচারী হাসি মুখে বলল, কর্মচারী, ও আপনি রাস্তার পরিচিত? উপরে মিটিং চলছে, কিন্তু দুঃখিত, অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারবেন না। নীলা যেন আকাশ থেকে পড়ল। রাজ স্যার, এখানে সবাই তাকে স্যার বলছে কেন? আপনি কাকে স্যার বলছেন? সে তো একজন চাকর। ম্যাডাম, এ কথা বলার যা আমাকেই বলেছেন, অন্য কাউকে আর বলিয়েন না। উনি কে সেটা হয়তো আপনি জানেন না। উপরতলার মিটিং রুমে রাজ বসে আছেন গম্ভীর চেহারায়। সামনে কয়েকজন নামকরা ব্যবসায়ী। রাজ সাহেব, আপনার ইনভেস্টমেন্ট ছাড়া এই প্রজেক্ট দাঁড়াবে না। আপনার সিদ্ধান্ত শুনতে চাই। রাজ শান্ত গলায় বলল, আমি দেশের ভবিষ্যতে নিয়োগ করি, মুনাফা আসবেই, তবে সবার জন্য কল্যাণ থাকতে হবে। অন্য ব্যবসায়ী মুগ্ধ হয়ে মাথা নেড়ে বলল, বিদেশ থেকে ফিরে এসে আপনি যেভাবে দেশের জন্য কাজ করেছেন, এটা সত্যিই প্রশংসনীয়। নিচে দাঁড়িয়ে থাকা নীলা জানালার ফাঁক দিয়ে সব শুনে ফেলল। তার বুক ধকধক করছে। মানে রাজ কোনো সাধারণ চাকর নয়, সে তো একজন টপ বিজনেসম্যান। কিন্তু সে একজন এত বড় মাপের ব্যবসায়ী হয়েও চাকরের মতো কেন থাকতেছে? আমার জানতে হবে সব কিছু। মিটিং শেষে রাজ নিচে নামতেই হঠাৎ নীলার সঙ্গে চোখাচোখি হয়ে গেল। নীলা লজ্জায় চোখ সরিয়ে নিতে চাইল, কিন্তু রাজ থেমে গেল। রাজ মৃদু হেসে বলল, তাহলে আমি অনুসরণ করছেন? নীলা হকচকিয়ে গেল। না, মানে আমি শুধু জানতে চেয়েছিলাম তুমি কোথায় যাও, কিন্তু তুমি আসলে কি? রাজের চোখে ম্লান এক হাসি ফুটত। সবকিছু বলার সময় এখন আসেনি ম্যাডাম, তবে জেনে রাখুন, আমি চাকর হয়ে থাকাটা স্বীকৃত। আর এখন যেটা দেখলেন সেটাও আমার পরিচয়। নীলা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তার অহংকারী দৃষ্টি ভেঙে গিয়ে জায়গা নিল এক অদ্ভুত শ্রদ্ধা আর কৌতূহল। রাতে ঘরে ফিরে নীলা আয়নায় নিজেকে দেখছিল। আমি এতদিন যাকে অপমান করেছি, সে আসলে এমন এক মানুষ যার আসল পরিচয় দেশের বড় বড় লোকেরা জানে, অথচ আমি তাকে চাকর ভেবেছি। তার চোখে ভেসে উঠল রাজের দৃঢ় চাহনি। নীলার মনে প্রথমবারের মতো লজ্জা, কৌতূহল আর এক অদ্ভুত আকর্ষণ মিলেমিশে জন্ম নিল। নীলার মন এখন অস্থির। রাজকে যতই সাধারণ চাকর ভেবে অবহেলা করেছে, ততই এখন নিজের ভুল চোখে আঙুল দিয়ে ধরা পড়ছে। সকালে যখন রাজ রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করছিল, নীলা অদ্ভুত ভঙ্গিতে তার দিকে তাকিয়ে রইল। তুমি সত্যি আমার চাকর? রাজ হাতের কাজ থামালো না, হালকা হেসে উত্তর দিল। আপনার কাছে যেমন মনে হয়। নীলার বুক ধক করে উঠল। কি অদ্ভুত আত্মবিশ্বাস! আমার প্রশ্নের জবাব দিচ্ছে, অথচ সবকিছুই গোপনই রাখছে। সেদিন দুপুরে নীলার বান্ধবী প্রিয়া তার বাড়িতে এলো। তারা একসাথে বসে আড্ডা দিচ্ছিল। প্রিয়া রাজকে দেখে অবাক হয়ে বলল, কে ও? তোমার চাকর? নীলা একটু ইতস্তত করল, হ্যাঁ মানে তাই। কিন্তু প্রিয়ার চোখে পড়ল রাজের আচরণ। রাজ শুধু চা নাস্তা এনে দিচ্ছে না, বরং প্রতিটি কাজে ভদ্রতা আর পরিমিতি বজায় রাখছে, যেন কোনো ভদ্রলোকই এভাবে সেবা দিচ্ছে। প্রিয়া হেসে বলল, শোনো, তোমার চাকর দেখছি চাকরের মতো না, ওর ভেতরে অন্যরকম কিছু আছে। নীলা মুখ লাল হয়ে গেল। ভেতরে ভেতরে সে জানে প্রিয়া ঠিকই বলছে। সন্ধ্যায় নীলা রাজকে ডাকলো। রাজ, আজ থেকে তোমাকে শুধু চাকর ভেবে ডাকবো না। আমি চাই তুমি আমাকে বন্ধু হিসেবেই সম্মান দাও। রাজ অবাক হয়ে তার দিকে তাকালো। এতদিন যাকে চাকর বলে কতই না অবহেলা করলো, আজকে কিনা বন্ধু হতে চাচ্ছে। রাজ অবাক হয়ে বলল, বন্ধু? নীলা গলা নরম করে বলল, হ্যাঁ বন্ধু। এতদিন তোমাকে ছোট করে দেখেছি, সেটা আমার ভুল ছিল। তবে আমি জানতে চাই তুমি আসলে কি? রাজ গম্ভীর চোখে তাকালো, কিন্তু বলল না। সময় এলে সব জানবেন।
নীলার ভেতরটা কেমন যেন হালকা হয়ে গেল। সে অনুভব করলো তার অহংকার আস্তে আস্তে গলে যাচ্ছে। সেদিন রাতে নীলা এক বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, রাজ, তুমি শুধু একজন চাকর নও, আবার শুধুই একজন ব্যবসায়ীও নও। তুমি এমন এক মানুষ যাকে বুঝতে হলেই আমায় নিজের মন বদলাতে হবে। তোমাকে চেনা, তোমাকে জানা এতটা সহজ ব্যাপার না। তোমাকে চিনতে হলে, জানতে হলে তোমার মতো করেই ভাবতে হবে। নীলার হৃদয়ে প্রথমবারের মতো রাজের জন্য শ্রদ্ধা, কৌতূহল আর এক অদ্ভুত মায়া জন্ম নিল। গ্রামের সেই ছোট্ট বাড়িতে রাজের কথা এখন আবার আলোচনার কেন্দ্রবিন্দু। শুরুতে যাকে অবহেলা করে তাড়িয়ে দেয়া হয়েছিল, এখন খবর আসছে রাজ আসলে শহরের প্রভাবশালী ব্যবসায়ী। একদিন সোহেল শহরে এক বন্ধুর মুখে শুনে এলো, শুনেছ মা, দাদা নাকি এখন বড় লোক, লোকজন তাকে শেয়ার বলে রাখে। রিমির চোখ চকচক করে উঠল। তাহলে তো আমাদের ভাগ্য খুলে যাবে যদি দাদা আমাদের আবার গ্রহণ করে। কিন্তু বাবা এখনো জেদি মুখে বসে আছেন। টাকা পয়সা পেলেই কি মানুষ মানুষ হয়? এতদিন কোথায় ছিল? বিদেশে টাকা কামিয়ে এসেও যদি আমাদের কিছু না দেয়, তবে আমি এই ছেলেকে মানি না। মা নিঃশব্দে চোখ মুছলেন। মায়ের হৃদয় ছেলেকে ডাকার জন্য কাঁদছিল, কিন্তু ঠোঁট সিলমোহর করা। ওদিকে শহরে নীলার সাথে রাজের সম্পর্ক ক্রমশ বদলে যাচ্ছে। নীলা আর আগের মতো অহংকারী নয়, সে রাজকে অদ্ভুত এক মমতায় দেখে। যদিও মুখে কিছু বলতে পারে না। সন্ধ্যায় বারান্দায় বসে নীলা হঠাৎ বলল, রাজ, তুমি যদি সত্যিই ব্যবসায়ী হও, তবে কেন চাকরের মতো আমার বাড়িতে কাজ করছো? রাজ হালকা হেসে উত্তর দিল, মানুষের প্রকৃতি বোঝার জন্য কখনো কখনো নিজ থেকে শুরু করতে হয়। আমি শিখতে চাই মানুষ কেমন আচরণ করে যখন তারা ভাবে তুমি কিছুই নও। নীলা চুপ করে রইল। তার চোখে রাজের প্রতি শ্রদ্ধা আরো গভীর হলো। কিন্তু সেই রাতেই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ। নীলা দরজা খুলতেই দেখা গেল রাজের মা দাঁড়িয়ে আছেন। মুখ শুকনো, চোখ ভিজে গেছে। মা কাপা গলায় বললেন, রাজ, আমি জানতাম না তুই এত দূর গিয়ে নিজেকে প্রমাণ করেছিস। ফিরে আয় বাবা, তোর ছাড়া এই ঘর ফাঁকা লাগে। রাজ স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতর চাপা কষ্ট ঘূর্ণি তুলল। কিন্তু পরক্ষণেই বাবার করা কথা মনে পড়ল, যদি বিদেশে না যাস তবে তুই আমার বোঝা। রাজ শান্ত গলায় উত্তর দিল, মা, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু যেই ঘরে আমাকে বোঝা মনে করা হয় সেই ঘরে আমি আর ফিরতে চাই না। মায়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। নীলা দূর থেকে এই দৃশ্য দেখছিল। তার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। সে বুঝল রাজ শুধু শক্ত মানুষ নয়, ভেতরে ভেতরে গভীর এক ক্ষত গ্রহণ করছে। নীলা ধীরে ধীরে রাজের কাছে এগিয়ে এসে মৃদু গলায় বলল, তুমি যদি না চাও, তবে আর কাউকে কিছু প্রমাণ করতে হবে না। আমি আছি, আমি তোমার পাশেই থাকবো। রাজ চুপ করে তাকিয়ে রইল নীলার চোখে। সেখানে ছিল না অহংকার, না অবহেলা, ছিল নিখাত আন্তরিকতা। রাজের মায়ের চোখের জল শুকোতে না শুকোতেই খবর গ্রামে পৌঁছে গেল। রাজ নাকি ফিরে আসতে রাজি হয়নি। এ খবর শুনে রাজের বাবা ক্ষেপে উঠলেন। বাবা রাগে গর্জে উঠলেন, এটা কি? ছেলে এত বড় ব্যবসায়ী, অথচ আমাদের উপকারও তো দূরে থাক, ফিরতেও চায় না। আমি নিজেও শহরে যাব, তাই হোক না কেন, ওকে ফিরিয়ে আনতেই হবে। কদিন পরে গ্রাম থেকে রাজের বাবা আর ভাই শহরে এসে হাজির। তারা সরাসরি নীলার বাড়ির সামনে গিয়ে রাজকে ডাকতে শুরু করলো। সোহেল চিৎকার করে বলল, দাদা, তুমি আমাদের ভুল বুঝেছো, আমরা তোমাকে অনেক মিস করি। চলো না আবার ঘরে ফিরে যাই। রাজ চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখে ছিল যন্ত্রণা আর দুঃখ। নীলা ভেতর থেকে সব শুনছিল। সে স্পষ্ট বুঝতে পারল এরা এখন টাকার টানে রাজকে ফিরিয়ে নিতে চাইছে। রাজ গম্ভীর গলায় উত্তর দিল, সোহেল, মনে আছে তো যখন আমি বলেছিলাম বিদেশে আর যাব না, তখন তোমরা কি বলেছিলে? বলেছিলে আমি পরিবারের বোঝা, আমাকে তোমরা খাওয়াতে পারবে না, আমাকে তোমরা থাকতে দিতে পারবে না। একটা সময় তোমরাই নিজেরা মাছ মাংস খেতে আর আমাকে শুধু ডাল ভাত দিয়েছিলে। তাহলে আজ যখন আমি নিজের পায়ে দাঁড়িয়েছি তখন হঠাৎ এত আদর। বাবা দাঁত চেপে বললেন, শোন রাজ, ছেলে হয়ে যদি বাবার কথা না মানিস, তবে সমাজে আমাদের মুখ দেখানো কঠিন হয়ে যাবে। আমি বলছি, তুই আমার সঙ্গে চল, এতদিন যা হয়েছে ভুলে যা। রাজ শান্ত গলায় উত্তর দিল, আপনার সমাজের মুখ যদি আমার টাকায় রক্ষা পায়, তবে সেই সমাজ আমার নয়, আমি আর ফিরবো না। আর সবকিছু খোলা সেটা আমার পক্ষে সম্ভব নয়।
এই কথাগুলো শোনার পর নীলা বিস্মিত হয়ে গেল। তার চোখে ভেসে উঠল রাজের দৃঢ়তা, তার ভেতরের শক্তি। নীলা মনে মনে ভাবল, এই মানুষটা শুধু ব্যবসায়ী নয়, এই মানুষ নিজের সম্মান আর আত্মমর্যাদাকে সব কিছুর ঊর্ধ্বে রাখে। আমি হয়তো আগে তাকে চাকর ভেবেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি এমন একজন মানুষ আমার পাশে থাকলে আমিও বদলাতে পারবো। তবে রাজের বাবার জেদ কমল না। তিনি কড়া গলায় বললেন, ঠিক আছে, তুই এখন অহংকারে অন্ধ হয়ে আছিস, কিন্তু মনে রাখিস একদিন পুরোই দরকার হবে আমাদের। কথা শেষ করে তারা রাগে ফুঁসে চলে গেলেন। নীলা রাজের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, তুমি জানো রাজ, তারা এখন তোমাকে ভালোবাসে না, শুধু তোমার টাকা ভালোবাসে। যখন তোমার টাকা ছিল না তখন তারা তোমাকে কতটা অবহেলা করেছে সেটা তো তুমি জানো। আর এখন টাকা দেখেছে তো অমনি তোমাকে কাছে টানতে চলে এসেছে। কিন্তু আমি তোমাকে যেমন ঠিক তেমন ভাবেই দেখতে চাই। রাজ প্রথমবারের মতো নীলার দিকে তাকিয়ে হালকা একটা হাসি দিল। সেই হাসিতে ক্লান্তি ছিল, কিন্তু আশ্বাসও ছিল। রাজকে ফেরানোর জন্য বাবা এখন মরিয়া। বারবার শহরে আসা যাওয়া করে রাজকে নরম করা যাচ্ছে না দেখে এবার তিনি অন্য কৌশল নিতে শুরু করলেন। এক রাতে গ্রামের উঠোনে বসে বাবা সোহেল আর রিমিকে বললেন, রাজ এখন অনেক চালাক হয়ে গেছে, সরাসরি বললে ফিরবি না, তাই আমাদের আলাদা আলাদা খেতে হবে। যে যে খেলায় রাজকে হার মানতেই হবে। সোহেল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। কি খেলা? বাবা চোখ শুরু করে উত্তর দিলেন, তার দুর্বলতার জায়গায় আঘাত করতে হবে। রাজ তার মাকে ভীষণ ভালোবাসে, যদি তার মা তাকে ডাকে তবে রাজ ফিরতে বাধ্য হবে। আমরা তার মাকে সামনে পাঠাবো। রিমি দ্বিধা নিয়ে বলল। কিন্তু দাদা যদি রেগে যায়? বাবা কড়া গলায় বলে উঠলেন, ওর রাগ আমাদের দরকার নেই, ওর টাকা দরকার। রাগ দিয়ে কি করবো আমরা? রাগ করবে তো করবে, কিন্তু যদি ফিরে আসি তাহলেই ভেবে দেখো। ওদিকে শহরে নীলা ধীরে ধীরে রাজকে নতুন করে চিনতে শিখছে। প্রতিদিনের আড্ডায় ছোটখাটো কথোপকথনে নীলার অহংকার গলে গিয়ে জায়গা করে নিয়েছে এক ধরনের নির্ভরশীলতা। সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে নীলা বলল, রাজ, তোমাকে আমি প্রথম যেদিন দেখেছিলাম মনে হয়েছিল তুমি খুব সাধারণ। সেদিন আমি তোমাকে অপমান করার জন্যই আমার চাকর হতে বলেছিলাম, কিন্তু এখন বুঝছি তুমি একেবারেই আলাদা, আর আমি ভুলছিলাম। রাজ হেসে জবাব দিল। তাহলে এখনো কি আমাকে চাকর মনে হয়? নীলা লজ্জা পেয়ে হেসে ফেলল। না, বরং মনে হয় তুমি আমার থেকেও অনেক উঁচুতে দাঁড়িয়ে আছো। রাজ কিছুক্ষণ চুপ করে তার চোখের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ। রাজ দরজা খুলতেই দেখল তার মা দাঁড়িয়ে আছেন, তার চোখ ভেজা, মুখ কাহিল। মা ভেতরে ঢুকেই কাপা গলায় বললেন, রাজ, বাবা, আমি তোর জন্য মরছি। তুই কি আরেকবার ঘরে ফিরবি না? তোর ভাই বোন তোর জন্য কাঁদছে। রাজ স্তব্ধ হয়ে গেল। মায়ের চোখের জল তার হৃদয়কে ঝাঁকুনি দিল। সে এগিয়ে গিয়ে মায়ের হাত ধরল। মা, তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু আমি সেই ঘরে ফিরবো কিভাবে যেখানে আমাকে বোঝা বলা হয়েছিল? মা গলা চেপে বললেন, সেই ভুলের জন্য আমি কাঁদছি বাবা। একবার ফিরিস, আমি তোকে ছাড়া বাঁচবো না। নীলা দূরে দাঁড়িয়ে সব শুনছিল। সে টের পেল এটা শুধু আবেগ নয়, এর পেছনে হয়তো কোনো চক্রান্ত আছে। তবুও মায়ের কান্নায় রাজ দ্বিধায় পড়ে গেল। রাজ ভেতরে ভেতরে দ্বিধায় দুলছে। আমি কি মায়ের টানে ফিরে যাব, নাকি এই নতুন জীবন থেকে যাব যেখানে আমি নিজের সম্মান খুঁজে পেয়েছি? মায়ের কান্না রাজের মনকে টলিয়ে দিয়েছে। পরদিন ভোরে সে একা বসে বারান্দায় অনেকক্ষণ ভাবতে লাগলো। রাজের মনে কেবলই প্রতিধ্বনিত হচ্ছিল, মা আমাকে ডাকছে। আমি কি ভুল করছি? আমার পরিবার কি সত্যি আমাকে ভালোবেসে চাইছে, নাকি শুধু টাকার জন্য? সে ঠিক বুঝে উঠতে পারছিল না। এমন সময় নীলা এসে পাশে বসলো। কিছুক্ষণ চুপচাপ থাকার পর সে ধীরে ধীরে বলল, রাজ, তুমি আবার দ্বিধায় পড়েছো তাই না? রাজ দীর্ঘশ্বাস ফেলে বলল, নীলা, আমি মায়ের চোখে জল দেখতে পাই না, কিন্তু আমি ভয় পাই যদি আবার আগের মতো অবহেলা শুরু হয়। আমার পরিবারের লোকেরা শুধু টাকাকেই চেনে, তারা মানুষকে কখনোই মূল্য দেয় না। যখন বিদেশ থেকে আমি তাদেরকে টাকা দিয়েছিলাম তখন তারা কতই না আমাকে ভালোবাসে দিয়েছিল, আর যখন দেশে এসেছিলাম তখন তারা আমাকে অবহেলা, অত্যাচার, খেতে দিত না, ঠিক মতো শুইতেও দিত না। নীলা এক দৃষ্টিতে তার দিকে তাকালো। শোনো রাজ, ভালোবাসা আর লোভ একসাথে থাকতে পারে না। আমি যদি ভুল না করি তোমার পরিবার এখনো শুধু তোমার টাকাই চায়।
রাজ চমকে উঠল। তুমি কিভাবে এত নিশ্চিত? নীলা কিছুটা দ্বিধা নিয়ে একটা খাম বের করলো। গতকাল তোমার মা চলে যাওয়ার পর আমি বাইরে একটা লোককে দেখতে পাই। সে আমার পরিচিত ব্যবসায়ীর কর্মচারী। ওর কাছ থেকেই আমি জানতে পেরেছি তোমার বাবা নাকি গ্রামের লোকদের বলেছে রাজকে টেনে আনতেই হবে, নাইলে টাকা আসবে কই। রাজের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মানে সবটাই ফাঁদ? নীলা মাথা নেড়ে বলল, হ্যাঁ, এটা ছিল পরিকল্পনা। তোমার দুর্বল জায়গা হলো তোমার মা। তারা সেই জায়গাতেই আঘাত করেছে। তোমাকে তারা ফিরিয়ে নিয়ে যেতে চায় তোমার টাকার জন্য। তোমাকে তারা চায় না, তারা টাকাতেই অন্ধ। রাজের চোখ জ্বলে উঠল। অনেকদিন জমে থাকা কষ্ট যেন আগুন হয়ে বেরিয়ে আসতে চাইছে। রাজ দাঁত চেপে বলল, তাহলে ওরা এখনো বদলায়নি? শুধু আমার টাকাই তাদের প্রয়োজন, কিন্তু আমি এবার আর ফাঁদে পড়বো না। নীলা মৃদু হেসে তার কাঁধে হাত রাখলো। এটাই তোমার শক্তি। তুমি যখন নিজের সম্মান ধরে রাখবে তখনই তোমার আসল জিত হবে। সন্ধ্যায় হঠাৎই রাজের বাবা আবার হাজির হলেন, সাথে সোহেল আর রিমি। বাবা মিষ্টি হেসে বললেন, রাজ, মা যদি তোকে ডেকে থাকে তবে বুঝিস তোর জন্য সবার মন কাঁপছে। তুই এখন সব ভুলে আমাদের সাথে চল। রাজ এবার সোজা চোখে তাকিয়ে দৃঢ় কণ্ঠে উত্তর দিল, না বাবা, আমি আর ফিরবো না। এবার আমি তোমাদের আসল মুখ বুঝে গেছি। বাবার মুখ হঠাৎ শক্ত হয়ে গেল। মনে রাখিস রাজ, আজ না হয় আমাদের ফিরিয়ে দিলি, কিন্তু একদিন তোকে আবার ভিক্ষার মতো আমাদের কাছে আসতে হবে। রাজ শান্ত স্বরে উত্তর দিল, আমার ভিক্ষার দরকার হবে না, আমি আমার পরিশ্রমে আমার জীবন গড়বো। এই কথাগুলো শুনে নীলা গর্ভে ভরে উঠল। তার চোখে স্পষ্ট হলো রাজ সত্যি একজন বিজয়ী মানুষ, যে নিজের সম্মানকে সবার আগে রাখে। রাজের বাবার করা কথা শুনে ঘরে এক মুহূর্ত নীরবতা নেমে এলো। বাবার চোখে ক্ষোভ আর রাজের চোখে দৃঢ়তা। সেই নীরবতা ভেঙে নীলা ধীরে ধীরে বলল, আঙ্কেল, একজন মানুষের প্রতি ভালোবাসা যদি শুধু তার টাকার উপর দাঁড়িয়ে থাকে তবে সেই ভালোবাসা কখনো সত্যিকারের হয় না। রাজ শুধু আপনাদের ছেলে নয়, সে একজন মানুষ যার সম্মান আছে, অনুভূতি আছে। বাবা বিরক্ত হয়ে উত্তর দিলেন। তুমি তো বাইরের মেয়ে, আমাদের পরিবারের কথা বুঝবি না। রাজ শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, না বাবা, ও ঠিকই বলেছে। আমি এখন আর পরিবারের জন্য টাকা পাঠানোর যন্ত্র নই। আমি একজন মানুষ যার স্বপ্ন আছে, ভালোবাসা আছে। আর কাকে তুমি বাইরের মেয়ে বলতেছো? সে আমার হবু স্ত্রী। সোহেল রেগে গিয়ে বলল, তুমি আজ আমাদের অস্বীকার করলে? মনে রেখো, গ্রামে সবাই জানে তুমি বিদেশ থেকে ফিরেছো। আমাদের সম্মান যদি নষ্ট হয় তার দায় তোমাকেই নিতে হবে। রাজ তীব্র কণ্ঠে উত্তর দিল, সম্মান শুধু টাকায় কেনা যায় না সোহেল। সম্মান আসে ভালোবাসা আর সততা থেকে। তোমরা সেটা কোনোদিন বোঝোনি। মা নিঃশব্দে কাঁদছিলেন। রাজ তার দিকে তাকিয়ে এগিয়ে গেল। রাজ মায়ের হাত ধরল। মা, আমি জানি তুমি হয়তো আমাকে ভালোবেসেই রেখেছিলে, কিন্তু বাকিরা তোমাকে ব্যবহার করছে। তুমি চাইলে আমার জীবনের অংশ থাকতে পারো, কিন্তু আমাকে আগে সে অবহেলার ঘরে ফেরাতে পারবে না। মা কেঁপে উঠলেন, তার চোখে জল গড়িয়ে পড়ল। মা শুধু ফিস করে বললেন, সুখে থাকিস বাবা। বাবা শেষবারের মতো তাকালেন, তারপর সোহেল আর রিমিকে নিয়ে রাগে গজগজ করতে করতে চলে গেলেন। শহরের আকাশে তখন সন্ধ্যার তারা উঠছে। রাজ বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ চুপ করে থাকলো। নীলা পাশে এসে বলল, তুমি ঠিক করেছো রাজ। কখনো কখনো পরিবারের থেকে দূরে গিয়ে মানুষ নিজের আসল পরিবার খুঁজে পায়। রাজ তাকালো তার দিকে। তার চোখে আর দ্বিধা নেই, আছে শুধু দৃঢ়তা আর শান্তি। নীলা, তুমি কি সত্যি আমার সাথে এই নতুন পথ চলতে চাও, সব ঝড়ঝাপটা পেরিয়ে? নীলা মৃদু হেসে তার হাত ধরল। তুমি যদি থাকো তবে ভয় কিসের? কয়েক মাস পর শহরের এক কোণে রাজ আর নীলার ছোট্ট সংসার। রাজের ব্যবসায় ক্রমেই আরও প্রসারিত হয়েছে। দেশে নতুন নতুন প্রোডাক্টে সে বিনিয়োগ করেছে। কাজের ফাঁকে সন্ধ্যায় নীলার সঙ্গে বারান্দায় বসে সে হাসি মুখে বলে, এক সময় আমি ভেবেছিলাম পরিবার মানে রক্তের সম্পর্ক, কিন্তু এখন বুঝেছি পরিবার হলো যাদের সঙ্গে হৃদয়ের সম্পর্ক তৈরি হয়। নীলা তার কাঁধে মাথা রেখে মৃদু স্বরে বলল। তাহলে আমি তোমার পরিবার? রাজ মৃদু হাসল। তুমি শুধু পরিবার নও, তুমি আমার জীবন। তোমাকে নিজের করে পেয়ে আমি ধন্য। কিন্তু তুমি আমাকে এখনো বলনি যে তুমি কোটিপতি হওয়ার পরও কেন সামান্য চাকর হয়ে থেকেছিলে। তাহলে শোনো, যখন আমি বিদেশে গিয়েছিলাম তখন সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু বছর দেড়েক যেতে না যেতেই আমার পরিবারের টাকার আকাঙ্ক্ষা দিন দিন বাড়তে থাকে। আমি যতই তাদের টাকা দিই না কেন, তারা যেন তারও বেশি চাইতে শুরু করে।
এক সময় আমি বুঝতে পারি যে তারা আমাকে তাদের টাকার মেশিন বানানোর চেষ্টা করতেছে। তখন থেকেই আমি আমার সেভিংস করতে শুরু করি। 4 ভাগের 1 ভাগ তাদের দেই এবং 3 ভাগ আমি জমি রাখি। সেই জমি রাখা টাকাটা আমি বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করি, দিন রাত কাজ করি। তাদের যতই টাকা দিতাম তারা বলতো এটাতে তাদের হচ্ছে না, তাদের আরো চাই। প্রায় 5 বছর কাজ করার পর আমার মোটামুটি টাকার সেভিংস হয়। এরপর আমি তাদের না জানিয়ে দেশের বাড়িতে চলে আসি। প্রথমে ভেবেছিলাম আমি যে টাকা সেভিংস করেছি, এত টাকা বিভিন্ন কোম্পানিতে লাগিয়েছিলাম, সেই সবকিছু তাদের বলবো। কিন্তু আমার বাড়ি এসেতে তারা খুশি হয়নি। তখন তারা আমাকে অনেক অবহেলা অত্যাচার করতে শুরু করে। তখন আমি বুঝতে পারি যে টাকা থাকলে মানুষ ভালোবাসতে চায়, গরিবকে কেউ ভালোবাসা দিতে চায় না। তাই আমি বাড়ি ছেড়ে শহরে চলে আসি। এখানে এসে একটা পার্কে বসেছিলাম, তখনই তুমি এসে আমাকে তোমার বাড়ির কাজের লোক হওয়ার জন্য বললে। প্রথম দেখাতেই তোমাকে আমার অনেক ভালো লেগে যায়, তাই তো সঙ্গে সঙ্গেই তোমার কথা রাজি হয়ে যাই। আচ্ছা, তাহলে এই কথা। তোমার কথাটা অবশ্য ঠিক। আজকালকার বেশিরভাগ লোক টাকা দেখে মানুষকে বিবেচনা করে, কিন্তু টাকাই সবকিছু না। যদি আমার পরিবারের লোকেরা আমাকে বুঝতো, আমাকে ভালোবাসতো, তাহলে হয়তো তাদেরকে আপন করে নিতাম। কিন্তু তারা যখন জানতে পারলো যে আমি বড়লোক, তখনও তারা আমাকে নয়, আমার টাকার পেছনে ছুটছিল। তাই তো আমি তাদের আর আপন করে নিলাম না। রাজের পুরনো পরিবার তাকে ফেরানোর জন্য বহু চেষ্টা করেছিল, কিন্তু রাজ আর ফিরে যায়নি। তারা টাকাহীন শূন্যতায় দিন কাটাতে থাকে, আর রাজ তার নতুন সংসারে নীলার ভালোবাসায় খুঁজে পায় সেই সত্যিকারের সুখ যা অর্থ দিয়ে পাওয়া যায় না। অন্যদিকে রাজের ছোট ভাই এক মেয়েকে বিয়ে করে। প্রথমে কয়েক মাস ঠিকঠাকভাবে চললেও এখন তাদের কাছে যেন তার বাবা মা তার কাছে বোঝা হয়ে গেছে। গ্রামের সেই পুরনো বাড়ির উঠোনে শুকনো পাতা জমে আছে, দেয়ালগুলোর শ্যাওলা ধরে গেছে। রাজ চলে যাওয়ার পর বাড়িটা যেন আরো বেশি নিঃসঙ্গ হয়ে পড়েছে। বাড়ির ভেতরে এখনো বাস করছে রাজের বাবা, তার ছোট ছেলে সোহেল, তার বউ আর মেয়ে রিমি। কিন্তু দিনকে দিন যেন সবকিছু পাল্টে যাচ্ছে। এক সন্ধ্যায় বাবা চুপচাপ বারান্দায় বসেছিলেন, চোখে যেন একরাশ শূন্যতা। রাজ চলে গেল। ভেবেছিলাম সোহেল রিমি আমাকে দেখে রাখবে। আমি রাজের সাথে বেইমানি করে তার সব কিছুই আমি সোহেল রিমিকে দিয়েছি। আমার যা কিছু ছিল তাও আমি তাদের দিয়ে দিয়েছি। ভেবেছিলাম শেষ বয়সে হয়তো আমাকে দেখে রাখবে, কিন্তু তারা কি সত্যিই রাখছে, নাকি আমি আজ কেবল বোঝা হয়ে গেছি তাদের কাছে? এসব কথা মনে মনে বলতেছেন আর চোখের জল চলে আসতেছে। ঠিক তখনই সোহেল ভেতর থেকে চেঁচিয়ে উঠল, বাবা, উঠোনে বসে কি করছেন? খেতে আসবেন না? আপনার জন্য খাবার নিয়ে বসে থাকতে পারবো না আমরা। বাবা ধীরে ধীরে ভেতরে ঢুকলেন, কিন্তু টেবিলে বসতেই চোখে পড়ল রিমি আর সোহেলের থালায় মাংস আর তরকারি ভরে দেয়া হয়েছে, অথচ তার থালায় কেবল ভাত আর পাতলা ডাল। দেখি রিমি, আমার জন্য তরকারি দাওনি কেন? আহ বাবা, এখন আর প্রতিদিন সবার জন্য আলাদা রান্না হয় নাকি? আমরা যতটুকু পারি নিজেদের জন্যই করি। আপনার জন্য ডাল ভাত থাকলেই তো যথেষ্ট এই বয়সে। আর মাছ মাংস খেতে হবে না, ডাল ভাত দিয়ে খেয়ে নেন। মাছ মাংস খেলে শরীর খারাপ করবে। বাবার মুখটা মোচড় দিয়ে উঠল, তবুও কিছু না বলে নিঃশব্দে খেতে লাগলেন। ভাবতে লাগলেন ঠিক এভাবেই তিনি তার বড় ছেলেকে কত না অত্যাচার করেছিলেন, তার কেমন লেগেছিল। তখন তিনিও এভাবেই ছেলেকে ডাল ভাত দিত, কখনো কখনো তো সেটাও দিত না। এসব কথা ভেবে তিনি নিজে নিজেই যেন অনুতপ্ত হয়ে যাচ্ছেন। কয়েকদিন এভাবেই কাটলো। প্রতিদিন বাবার থালায় কেবল ডাল ভাত, মাঝে মাঝে শুকনো আলু ভর্তা। একদিন তিনি সাহস করে বললেন, সোহেল, একটু মাছ কিনে আনবি? অনেকদিন হলো মাছ মাংস মুখে দিইনি। সোহেল হেসে ঠাট্টা করে বলল, বাবা, মাছ মাংস খাওয়ার বয়স কি আর আপনার আছে? এগুলো তো আমাদের শক্তির দরকার। আপনি তো আর কাজকর্ম করেন না, তাহলে খেয়ে কি হবে? এই কথা শুনে বাবার চোখে জল চলে এলো, কিন্তু তিনি চুপ করেই রইলেন। পরের দিন দুপুরে কিছু আত্মীয় বাড়িতে এলো, সবাই মিলে উঠোনে বসে গল্প করছিল। হঠাৎ খাবারের প্রসঙ্গ উঠতেই রিমি হেসে বলে ফেলল, জানেন খালা, বাবা এখন বাচ্চাদের মতো সারাদিন বসে থাকে আর খাওয়ার সময় আবার নানান দাবি দাওয়াও করে। আত্মীয়রা হেসে উঠল। বাবা মাথা নিচু করে ফেললেন। আমি কি সত্যি এতটা বোঝা হয়ে গেছি? রাজকে তাড়িয়ে দেওয়ার সময় একবারও ভাবিনি একদিন আমাকেও এভাবে অপমান সহ্য করতে হবে। দিন গড়ালো। একদিন সন্ধ্যায় বাবা অসুস্থ হয়ে পড়লেন, জ্বর এসেছে, শরীর কাঁপছে। তিনি ডাক দিলেন, সোহেল, একটু পানি দিবি? সোহেল তখন মোবাইলে ব্যস্ত, বিরক্ত গলায় উত্তর দিল, এত ঝামেলা করেন কেন বাবা? উঠে নিজেই নিয়ে খান না কেন?
রিমি তখন ঘরে সাজগোজ করছিল। বাবার ডাক শুনেও ভান করল শোনেনি। বাবা কষ্ট করে উঠলেন। তখনই রাজের মা দৌড়ে এলেন রান্নাঘর থেকে। তিনিও সবসময় রান্নাঘরেই থাকেন। সোহেলের রান্না, তাদের জামা কাপড় ধোয়া, যেন তিনি মানা কাজের মহিলা। রাজের বাবা নিজের হাতে পানি খেলেন। চোখের কোণে তখন অশ্রু চিকচিক করছে। রাতে শুয়ে শুয়ে বাবা ভাবলেন, রাজকে কত কষ্ট দিয়েছি, শুধু টাকার জন্য ছেলেকে দোষ দিয়েছি, অবহেলা করেছি। সে বলতো বিদেশে আর ফিরবো না, আমি বলতাম বিদেশ ছাড়া আমাদের ভাত হবে না। অথচ আজ দেখো, যাদের জন্য রাজকে অবহেলা করেছিলাম, সেই সোহেল রিমি আমাকে ভাত দিতেও বিপন্নতা করেছে। চোখ ভিজে গেল। পরের দিন দুপুরে খাবার খেতে বসে বাবা আবার দেখলেন সবাই মাংস খাচ্ছে, তিনি কেবল ভাত আর লবণ। রিমি, একটুখানি মাংস দে মা। না বাবা, এই মাংসটা তো সোহেলের জন্য এনেছি, আপনি ডাল দিয়েই খেয়ে নিন। বাবা নিঃশব্দে থালা সরিয়ে রাখলেন। বাবা, রাগ করে খাওয়া ছেড়ে দিলে তো ক্ষুধা কমবে না। ডাল ভাত খান, এই বয়সে বেশি কিছু খাওয়া ঠিক না। এসব কথা রাজের বাবার যতটা খারাপ লেগেছে, রাজের মায়ের তার থেকে বেশি খারাপ লেগেছে। তিনি চাইলেও কিছু বলতে পারছেন না। তিনি আগেও কিছু বলেনি, এখনো কিছু বলছেন না। এই ঠাট্টার মধ্যে বাবার বুকটা যেন ভেঙে গেল। এক রাতে তিনি উঠোনে বসে আকাশের দিকে তাকালেন। হে আল্লাহ, আমি অন্যায় করেছি, আমার নিজের ছেলেকে কষ্ট দিয়েছি, আজ তারাই ফল ভোগ করছি। রাজকে যদি একবার কাছে পেতাম, বলতে চাইতাম, বাবা ভুল করেছিল, তুই ছিলি আমাদের সত্যিকারের আশ্রয়। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তবু তিনি ঘর ছাড়লেন না, মনে মনে বললেন, এই অবহেলা, এই অভিমান নিয়েই থাকবো, হয়তো এটাই আমার শাস্তি। রাজের বাবা প্রতিদিন অবহেলা সহ্য করতে লাগলেন। অর্ধেক পেট খেয়ে থাকলেন। অনুশোচনা তাকে ভেতর থেকে ভেঙে দিলেও তিনি আর প্রতিবাদ করলেন না। নিজের ভুলের শাস্তি ভেবে নিলেন। ছেলেকে হারানোর যন্ত্রণা আর ছোট সন্তানদের অবহেলা, সবকিছু নিয়েই তিনি নীরবে বেঁচে রইলেন। শহরের এক আধুনিক হাসপাতালের কেবিনে ভোরের আলো ঢুকেছে। জানালার ফাঁক দিয়ে সূর্যের নরম কিরণ ঘরে এসে পড়েছে। কেবিনের ভেতরে এক কোমল পরিবেশ, সাদা চাদর, পাশে রাখা ফুলের তোড়া, আর এক কোণে রাজ দাঁড়িয়ে আছে উৎকণ্ঠায় ভরা চোখে। আজকের দিনটা রাজের জীবনের সবচেয়ে বড় দিন, কারণ নীলা আজ মা হতে যাচ্ছে। রাত থেকে রাজ এক মুহূর্ত চোখ বন্ধ করেনি। ডাক্তার, নার্সদের আসা যাওয়া, হসপিটালের করিডোরে চাপা উত্তেজনা, সব কিছুতেই রাজের বুক ধকধক করছে। বিদেশে এতদিন রক্ত পানি করে কাজ করেছি, পরিবারের জন্য সহ্য করেছি অপমান, কিন্তু আজকের এই মুহূর্ত মনে হচ্ছে সব কষ্ট সার্থক হয়ে যাবে। আজ আমি রাজ নই, শুধু আমি একজন বাবা হতে যাচ্ছি। ডাক্তার বেরিয়ে এসে হেসে বললেন, অভিনন্দন রাজ সাহেব, আপনি বাবা হয়েছেন। সুস্থ সুন্দর একটি ছেলে সন্তান হয়েছে, মা ছেলেও ভালো আছে। এই খবর শুনে রাজের চোখে জল চলে এলো, ঠোঁট কাঁপতে লাগলো আনন্দে। ছেলে, আমি বাবা হয়েছি, আল্লাহ তুমি আমাকে ধন্য করলে। সে দৌড়ে কেবিনে ঢুকলো। নীলা ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে আছে, মুখে তৃপ্তির হাসি। তার বুকের উপর শুয়ে আছে ছোট্ট শিশুটি, নরম হাত পা, গোলাপি মুখ, চোখ আটখোলা। রাজ আস্তে করে শিশুটির দিকে তাকালো। বুকের ভেতর কেমন জানি ধকধক করছিল। এ তো আমার ছেলে, আমার রক্ত, আমার প্রাণ। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে শিশুটির কপাল স্পর্শ করল। শিশুটি হালকা নড়ে চড়ে মিষ্টি শব্দ করে উঠল। সেই শব্দে রাজের চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়ল। রাজ, দেখছো, এই আমাদের ভালোবাসার ফল। তোমার জন্যই আজ আমি এই সুখ পেলাম। রাজ স্ত্রীর হাত ধরে বলল, না নীলা, তুমি আমাকে স্বর্গ এনে দিয়েছো। এত কষ্ট, এত অপমান সহ্য করার পর আজ মনে হচ্ছে আমি সত্যিই জিতেছি। দুদিন পর হাসপাতাল থেকে তাদের বাড়িতে ফেরা হলো। রাজের ছোট্ট সংসার এখন যেন আনন্দে ভরে উঠেছে। বুড়ো, চাকর, বুয়ারা, প্রতিবেশীরা সবাই শিশুকে দেখতে আসে। শিশুর মুখে যখন ছোট্ট হাসি ফুটে ওঠে, নীলা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। রাজ, আমাদের ছেলের নাম কি রাখবো ভেবেছো? রাজ গভীর চোখে তাকালো। আমি চাই আমার ছেলের নাম হোক রাহুল, কারণ ও আমাদের জীবনের নতুন পথের দিশারি হয়ে আসছে। নীলা খুশি হয়ে মাথা নেড়ে সম্মতি দিল। সেদিন সন্ধ্যায় ছোট্ট একটা আয়োজনে শিশুর নাম ঘোষণা করা হলো। রাজ প্রথমবার সবার সামনে বলল, আজ থেকে ওর নাম রাহুল, আমার জীবন, আমার ভবিষ্যৎ, আমার গর্ব। তালি বাজলো চারিদিকে। রাতে সবাই ঘুমিয়ে গেলে রাজ বিছানায় বসে রাহুলের ছোট্ট হাত ধরে রইল। বড় সম্পদ।